বাংলাদেশ থেকে প্রায় ৬,০০০ মাইল দূরে পশ্চিম আফ্রিকায় একটা দেশ আছে যার নাম বুরকিনা ফাসো। এই দেশটার প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাউরেকে নিয়ে নেট দুনিয়া এখন মাতাল। ২০২২ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে এই লোক যখন ক্ষমতায় আসেন তখন তিনি আফ্রিকায় বয়সে সবচেয়ে ছোট রাষ্ট্রপ্রধান। উনি আসার পরে ফ্রান্সের মতন শক্তিশালী পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করার সাহস দেখাইছেন, তাদের দেশ থেকে ফ্রেঞ্চ বাহিনীকে ভাগাই দিছেন। বুরকিনা ফাসো কিন্তু আফ্রিকার অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশ। আগে এইখান থেকে অনেক পশ্চিমা কোম্পানি অন্যায্যভাবে মাইনিং করত। এখন প্রেসিডেন্ট ইব্রাহিম নিজেদের রাষ্ট্রায়ত্ত মাইনিং কোম্পানি সেট করছেন। বিদেশি কোনো কোম্পানি যদি লোকাল ভাবে অপারেশন চালাইতে চায় তাইলে এই দেশি কোম্পানিকে 15% স্টেক দিতে হবে, আর ওই দেশের স্থানীয় লোকজনকে কাজ শিখাইতে হবে যাতে করে পরবর্তীতে তারা নিজেদের মাইনিং নিজেরাই করতে পারে। প্রেসিডেন্ট হওয়ার পরে উনি নিজের বেতন বাড়িয়ে না ফেলে উল্টা কমাইছেন, নিজের পদবি জোর করে উপরে না উঠায় ক্যাপ্টেন হিসাবেই রয়ে গেছেন। প্রেসিডেন্ট ইব্রাহিমের মতো সেনা শাসকদের কারণে ২০২৪ সালের জরিপে আফ্রো ব্যারোমিটার বলতেছে আফ্রিকার ৩৯টা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জনপ্রিয়তা কমছে, ট্রাউরের মতো সেনা শাসকদের জনপ্রিয়তা তুঙ্গে উঠছে। যদিও ট্রাউরে একদম নিষ্পাপ কেউ না, তার বিরুদ্ধেও অভিযোগ আছে। বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট ইব্রাহিমের বিরুদ্ধে কোনো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ, তার বিরুদ্ধে কেউ কথা বললেই জেলে ঢোকার সম্ভাবনা থাকে। তবে এই সব কিছু মিলায় ক্যারিশমেটিক এই ইব্রাহিম ট্রাউরের ইতিহাসটা কি, পশ্চিমা শক্তির বিরুদ্ধে কোন কোন কাজ করে উনি এত জনপ্রিয় হইছেন, এই পুরো ব্যাপারটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই নন একাডেমি। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। প্রথমে চলেন ডিসকাস করি ইব্রাহিম ট্রাউরে এই পর্যন্ত আসছে কেমনে। ওনার জন্ম হচ্ছে ১৯৮৮ সালে, আমার চেয়ে মাত্র ৭ বছরের বড়। আর মানে যখন ২০২২ সালে উনি ক্ষমতায় বসছেন তার বয়স ৩৪ বছর, আর তখনই তিনি আফ্রিকার ইয়ংগেস্ট হেড অফ স্টেট বা কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান। স্কুলে যখন যাইতেন একটু লজ্জা পায়, শাই টাইপের মানুষ ছিলেন, কিন্তু খুবই বুদ্ধিমান ছিলেন। উনি বিখ্যাত হন ৩০ সেপ্টেম্বর ২০২২ একটা কু করার মাধ্যমে তার পূর্ববর্তী কমরেড লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি ডামিবাকে উৎখাত করার মাধ্যমে। ইন্টারেস্টিং ব্যাপার, এই ডামিবাও কিন্তু তার মতনই একজন সেনা অফিসার ছিলেন। সেপ্টেম্বরে যখন উনি উৎখাত হয়েছেন তার ঠিক ৮ মাস আগেই মাত্র উনি ক্ষমতায় বসছিলেন ৩১ জানুয়ারি ২০২২ দিকে। এই ডামিবাও তার আগের প্রেসিডেন্টকে একটা কুয়ের মাধ্যমেই উৎখাত করে ক্ষমতায় বসছিলেন। ওই প্রেসিডেন্টের নাম রক মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে। ইব্রাহিম ট্রাউরের আগের যে প্রেসিডেন্ট ডামিবার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, ওর পুরা দেশটারে নিয়ন্ত্রণ করতে পারতেছিল না ভালোভাবে। কাহিনী হইতেছে ওইখানে ইসলামিক স্টেট বা আইএস এবং আল কায়দার সাথে যোগ সাজস আছে, এরকম অনেক মিলিটেন্ট গ্রুপ আছে, সামরিক গোষ্ঠী। ওরা বুরকিনা ফাসোর বিভিন্ন জায়গাতে অ্যাটাক চালায় ওই জায়গাগুলোর দখল নিয়ে রাখতো। এন্ড পুরা দেশের ১০০ ভাগের মাত্র ৬০ ভাগ বা 60% আসল যেই সরকার তাদের হাতে ছিল, বাকি 40% এই মিলিটেন্ট গ্রুপগুলা কোনো না কোনো ভাবে দখল করেছিল। এন্ড এই ব্যর্থতাটারই সুযোগ নিয়ে ক্ষমতায় আসেন ইব্রাহিম ট্রাউরে। উনার খুব বিখ্যাত একটা উক্তি, যেটা উনি তখনকার সরকারি ব্যক্তিদেরকে বলছিলেন, উই ডিডেন্ট ওয়ান্ট হোয়াট হ্যাপেন্ড বাট উই ডিডেন্ট হ্যাভ আ চয়েস। যা হইছে এটা হোক, এইটা আমরা চাই নাই, কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। ক্ষমতায় আসার পরে ইব্রাহিম ট্রাউরে পশ্চিমাদের বিরুদ্ধে খুব বড় বড় কিছু স্টেপ নিছেন। একটা তো বললাম, ফ্রান্সের সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করছে, যারা ওদের সাবেক ঔপনিবেশিক পাওয়ার ছিল। আমাদের ক্ষেত্রে যেমন ব্রিটিশরা ছিল, বুরকিনা ফাসোর ক্ষেত্রে ফ্রান্স ছিল এরকম ঔপনিবেশিক শক্তি। ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে ওরা রাশিয়ার সাথে খুব ভালো বন্ধন তৈরি করছে। এই বন্ধুত্বটা এতটাই শক্তিশালী যে রাশিয়ান প্যারামিলিটারি ব্রিগেডকেও বুরকিনা ফাসোতে ওরা আসতে দিছে। চিন্তা করেন কি পরিমাণ বিশ্বাস ওদের রাশিয়ানদের উপরে। স্বর্ণ অনেক ভালো পাওয়া যায় বুরকিনা ফাসোতে, পশ্চিমা কোম্পানিগুলো মাইনিং করে অন্যায্যভাবে অনেক কিছু করতেছিল। এই কারণে ইব্রাহিম ট্রাউরে একটা রাষ্ট্রায়ত্ত কোম্পানি বানাইছে, মাইনিং কোম্পানি। আর বিদেশি ফান্ডগুলোকে বলছে, তোমরা যদি আমার দেশে স্বর্ণ উঠাইতে চাও এইটার 15% স্টেক আমার দেশের এই কোম্পানিকে দিতে হবে, এবং আমার দেশের মানুষকে তোমরা কাজ শিখায় যাবা যাতে পরবর্তীতে নিজেদের মাইনিং আমরা নিজেরাই করতে পারি। রাশিয়া ওদের বন্ধু দেখা রাশিয়াকে যে ছাইরা দিয়া কথা বলবে এমনও কিন্তু না। এই যে 15% স্টেক দেওয়ার নিয়মটা, এটা রাশিয়ার একটা মাইনিং কোম্পানি নর্ড গোল্ড, যাদেরকে ওরা স্বর্ণ উঠানোর অনুমতি বা লাইসেন্স এপ্রিলের শেষের দিকেই দিছিল,
ওদের উপরেও প্রযোজ্য। নিয়ম সব বিদেশি কোম্পানির ক্ষেত্রেই সমান, তবে ওরা অনেক পশ্চিমা মালিকানাধীন কোম্পানির লাইসেন্স বাতিল করছে। যেমন একটা কোম্পানি হচ্ছে সারামা রিসোর্সেস, পশ্চিমা মালিকানাধীন হইলেও ওদের হেডকোয়ার্টার অস্ট্রেলিয়াতে। এছাড়া দুইটা জায়গায় স্বর্ণের খনি আছে, একটা বোঙ্গাও আর একটা ওয়াগনিয়ন। এই দুইটা মাইনি লন্ডনে লিস্ট করা একটা ফার্ম দ্বারা চালানো হইতো, নাম হচ্ছে ব্রিটিশ এন্ডেভার মাইনিং পিএলসি। ওদের হাত থেকে এই দুইটা স্বর্ণের খনি ও নিজের দেশের সরকারের হাতে নিয়ে নিছে, যেটাকে ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ বলতেছি। ও চায় এই মাইনিং এর যে অর্থনীতিটা পুরোটাই বুর্কিনা ফাসোর মানুষের হাতেই থাকবে। ক্যাপ্টেন ইব্রাহিমকে নিয়ে আরো সামনে কথা হবে, তবে তার আগে আপনাদের মধ্যে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তাদের জন্য নন একাডেমি একটা কোর্স নিয়ে আসছে, যেটা আপনাকে একজন দক্ষ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে প্রয়োজনীয় সব স্কিল হাতে কলমে শিখতে সাহায্য করবে। 5 জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনাদের শিক্ষক হবেন। অবশ্যই কোর্সটা বাংলাতে 8 মাস ব্যাপী হবে। যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করেন, একেবারে জিরো থেকে জব রেডি একজন ডেভেলপার হওয়ার জন্য সবকিছুই এই কোর্সে দেওয়ার চেষ্টা করা হবে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন এবং ইন্টারাকশন, রিঅ্যাক্ট ও টেইলউইন্ড CSS, মডার্ন UI এবং কম্পোনেন্ট বেসড ডিজাইন, Node.js এবং Express.js, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট এবং API তৈরির দক্ষতা, MongoDB, ডেটাবেস ম্যানেজমেন্ট এবং ডেটা হ্যান্ডলিং, গিট এবং গিটহাব, ভার্সন কন্ট্রোল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিয়েল লাইফ প্রজেক্ট সহ যাবতীয় যা যা লাগে একজন জব রেডি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য নন একাডেমি আপনাদেরকে হাতে কলমে সেটা দেখাই দিবে। এখন তো AI চলে আসছে, এইটার সাথে প্রতিযোগিতায় ফ্রেশাররা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবে এইটার একটা কমপ্লিট গাইডলাইন থাকবে। 24/7 ডেডিকেটেড সাপোর্ট। কোর্স শেষে ইন্টারন্যাশনাল STS বা স্কিল টেস্টিং সিস্টেম থেকে ফ্রিতে পরীক্ষার মাধ্যমে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে। এই কোর্সের সাথে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সও থাকতেছে। এছাড়াও আপনাকে জবের জন্য প্রস্তুত করতে শেখানো হবে ইমেইল রাইটিং, প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল মেকিং, প্লাস শেখানো হবে কিভাবে সিভি তৈরি করতে হয়, ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়। এখন খুবই জোস একটা ব্যাপার, আপনি চাইলে এই কোর্সের 90% ফি ক্যাশব্যাক পাইতে পারেন। কিভাবে? দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, 90% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, আর 2, অ্যাসাইনমেন্টে অন্তত 80% মার্ক থাকতে হবে। এই দুইটা কাজ করতে পারলে প্রায় ফ্রিতেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখা ফেলতে পারবেন। বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে আমি লিংক দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে আসতে পারেন। সাম্প্রতিক সময়ে ইব্রাহিম ট্রাউরে বুর্কিনা ফাসোর প্রথম সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক খুলছে, যেটার নাম বুরকিন্ড লিম। খেয়াল করেন, এতদিন পরে একটা দেশের সরকারি একটা ব্যাংক খোলা হইল, এই দেশের অর্থনীতির অবস্থা কতটা বাজে থাকতে পারে। এন্ড এটা সত্যি, বুর্কিনা ফাসোর অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির 21 ভাগের 1 ভাগ। স্বর্ণের খনি থাকার পরেও এই অবস্থা। এন্ড এই দেশটারই নিচ থেকে টাইনা তোলার চেষ্টা করতেছেন ইব্রাহিম ট্রাউরে। শুধু মাইনিংই না, কৃষি ক্ষেত্রেও খুবই উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নিতেছেন। যেমন বুর্কিনা ফাসোর ভিতরে যেসব প্রধান খাদ্য আছে, যেমন ভাত বা চাল, এইটা উনি রপ্তানি করা বন্ধ করে দিচ্ছেন। এন্ড এইটার মাধ্যমে ওনার লক্ষ্য এই বছরের শেষ নাগাদ উনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করবেন বুর্কিনা ফাসোকে। এমনকি কৃষকদেরকে একদম ফ্রিতে ট্রাক্টরও দেওয়া হইতেছে। আরেকটা বড় ব্যাপার, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে একেবারে শক্ত পদক্ষেপ নিতেছে। ইন্টারেস্টিংলি, উনার আমলে মানুষের দুর্নীতির যে বিচার, এটা পাবলিকলি অর্থাৎ সবার সামনে দেখা দেখা করানোর একটা প্রবণতা আছে, যেটাকে বলা হয় টাফ অ্যান্ড মাচ পাবলিসাইজড ক্যাম্পেইন এগেইনস্ট করাপশন। অ্যান্ড এই কারণে তাদের দেশে দুর্নীতি কমতেছে, কারণ দুর্নীতিবাজ মানুষরা জানে তুমি যদি একবার ধরা খাও তাহলে সবার সামনে তোমার অপমান করা হবে। আফ্রিকার ম্যাপের দিকে যদি আপনি তাকান, একটা খুব আজগুবি জিনিস দেখবেন। এই ম্যাপে গোলাপি কালারের যে এলাকাটা দেখতেছেন, এটাকে বলে সাহেল রিজিয়ন। অনেকগুলো দেশের মধ্যে আছে, তবে দেখেন এই এলাকাটার নিচের পার্ট একদম সবুজ, ঘন জঙ্গল, গাছপালাতে ভরা এরকম মনে হইতেছে। আর উপরের পার্টের দিকে তাকায় দেখলে দেখবেন একদম ধুধু মরুভূমি, গাছপালা সবুজ, এইসবের কোনো চিহ্নই নাই। এই সাহেল এলাকাটাই আফ্রিকার সাহারা, ওই যে সাহারা মরুভূমির নাম পড়ছেন না আপনারা, আর নিচের এই যে উর্বর গাছপালাওয়ালা সুদানিয়ান সাভানার মধ্যে একটা বিভাজনকারী অঞ্চল হিসেবে কাজ করে। এই জায়গাটায় জলবায়ু পরিবর্তনের কারণে অনেক এনভায়রনমেন্টাল ইস্যু যেমন আছে, উত্তর আফ্রিকার অনেক
সন্ত্রাসী সংগঠন এই এলাকাটার মধ্যে কাজ করে। এতক্ষণ এই অঞ্চলটা কেন ব্যাখ্যা করলাম, বুরকিনা ফাসোর একটা অংশ এই সাহেল রিজিয়নের মধ্যে পড়ে। আর ম্যাপে খুব ভালো মতন দেখলে বুঝবেন বুরকিনা ফাসোর দুইটা প্রতিবেশী দেশ আছে, একটা হচ্ছে মালি আর একটা হইতেছে নাইজার। এই প্রতিবেশীদের মধ্যে আবার সম্পর্ক ভালো, অ্যাটলিস্ট আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সম্পর্ক যেমন খারাপ এইরকম খারাপ তো জীবনও না। আরেকটা মিল, এই তিনটা দেশেই গত কয়েক বছরের মধ্যেই সামরিক অভ্যুত্থান বা মিলিটারি কু হইছে। মালিতে হইছে 2020-এ, বুরকিনা ফাসোতে হইছে 2022-এ, আর নাইজারে হইছে 2023-এ। আমাদের যেরকম দক্ষিণ এশিয়ার দেশগুলারে নিয়ে সার্ক নামে একটা সংগঠন, পশ্চিম আফ্রিকার দেশগুলারও এরকম একটা সংগঠন আছে, নাম হচ্ছে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস বা ইকোওয়াস। এইখানে আগে এই মালি, নাইজার, বুরকিনা ফাসো তিনটা দেশই ছিল। তবে ধারণা করা হয় এই সংগঠনটা অনেকটা পশ্চিমাপন্থী, এন্ড এই কারণে ওরা এই তিনটা দেশের মেম্বারশিপ বাতিল করছে এন্ড ওদের উপরে বিভিন্ন ধরনের স্যাংশন বা অবরোধ আরোপ করছে। কিন্তু এই তিন দেশের মিলিটারি রুলাররা বলছে আমরা পশ্চিমা আধিপত্য মানি না, ইকোওয়াস তুমি তোমার মতন থাকো, আমরা এই জায়গা থেকে বাইরে হয়ে যাব। এন্ড পরে ওরা নিজেদের একটা জোট বানাইছে যার নাম অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস বা AES। এই যে অ্যালায়েন্স অফ সাহেল স্টেট, এই সাহেল শব্দটা কোত্থেকে আসছে এইটা বোঝানোর জন্যই আপনাকে শুরুতে ওই সাহেল এলাকা কোনটা, মরুভূমি, সবুজ অঞ্চল, এইসব আলাদা আলাদা জিনিসের ব্যাখ্যা দিছিলাম। ম্যাপে দেখলে দেখবেন এই তিনটা দেশের ভিতরেই সাহেল রিজিয়নের কোনো না কোনো জায়গা আছে। এই যে দেখেন বুরকিনা ফাসো কিন্তু পশ্চিমাপন্থী জোট থেকে বের হয়ে নিজেদের জোট গঠন করছে। এমনকি ওরা এখন ব্রিক্সেও জয়েন করার চেষ্টা করতেছে, যেই ব্রিক্স জোটটাকে মোটা দাগে একটা অ্যান্টি ওয়েস্টার্ন বা পশ্চিমা বিরোধী জোট হিসেবে দেখা হয়। এখন এখানে 10টার মতন দেশ আছে, যদিও আরব আমিরাত আব্রাহাম অ্যাকর্ডে সাইন করছে যেটা মেইনলি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তারপরে ওরা ব্রিক্সের ভিতরে আছে এখন যে 10টা দেশ তার মধ্যে। কিন্তু বাকি দেশগুলা দেখেন চীন, রাশিয়া, এমনকি ইরানের মতন দেশ এই জোটের ভিতরে আছে। এন্ড ডেফিনেটলি এই দেশগুলো 100%-এর বেশি পশ্চিমা বিরোধী। এন্ড এইখানে ইব্রাহিম ট্রাউরের বুরকিনা ফাসো জয়েন করতে পারে। কতটা পশ্চিমা বিরোধী মনোভাব তার মধ্যে এইটা একবার চিন্তা করেন। এখন ইব্রাহিম ট্রাউরে কিন্তু বুরকিনা ফাসোর প্রথম একজন ক্যারিসম্যাটিক লিডার না। বুরকিনা ফাসোতেই এর থেকে প্রায় 4 দশক আগে একজন মানুষ আসছিলেন যার নাম থমাস সানকারা। 1983 সালে ক্ষমতায় আসছিলেন ইব্রাহিম ট্রাউরের মতনই একটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে। এন্ড এই লোকটাকে ইব্রাহিম ট্রাউরে নিজের আইডল মনে করে। উনি বুরকিনা ফাসোর ইতিহাসে এতটাই লিজেন্ড টাইপের মানুষ, তাকে আফ্রিকার শে গুয়েভারা নামেও ডাকা হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়ায় খুব শক্ত ভাষায় উনি নতুন বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের ডিমান্ড করছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে আমি বেশি স্যালারি নিব না, কম স্যালারিতে আমি সন্তুষ্ট, এই ট্রেন্ডটা কিন্তু সানকারা তৈরি করছিলেন, যেটা এখন ইব্রাহিম ট্রাউরে ফলো করছে। তবে উনারে মাইরা ফেলা হয়েছিল। ট্রাউরেই বলছে যে এখানে সানকারারে মারা হয়েছে ওইখানে একটা সমাধি সৌধ করবে, এইটা নিজের আইডলের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন। যাই হোক, যেহেতু মুদ্রার এপিঠ ওপিঠ দুই দিক নিয়ে আমি আলোচনা করি, এতক্ষণ ইব্রাহিম ট্রাউরের ভালো কথাগুলো বললাম, এইবার তার সমালোচনামূলক জায়গাগুলো নিয়েও কথা বলি। ইব্রাহিম ট্রাউরের অধীনে বুরকিনা ফাসোর জান্তা সরকার অনেকটা ওয়ান ম্যান শো, যে কোনো ধরনের বিরোধী কর্মকাণ্ড এইখানে নিষিদ্ধ। যদিও এই সেনাশাসক বলছিলেন 2024 সালের মধ্যে বেসামরিক মানে সিভিলিয়ান সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তবে এখন দেখা যাইতেছে অন্তত 2029 সাল পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন। উনি আসার পরে সেনাবাহিনীতে উনার নিজস্ব লোকজন বসাইছেন, যত ধরনের সিকিউরিটি অ্যাপারেটাস আছে সবকিছু উনি নিজের আয়ত্তে নিয়ে আসছেন। অনেক সময় উনার সমালোচনাকারীদেরকে উনি অনেকটা পশ্চিমাপন্থী শত্রু হিসেবে আখ্যা দেয়া জেলের ভিতরে ভইরা দেন অথবা কোনো না কোনো উপায়ে শাস্তি দেন। বুরকিনা ফাসোর রাজধানীর নামটা একটু কঠিন, ওয়াগাডুগু, জানি না বাংলায় এক্স্যাক্টলি এটা কিনা। ওইখানকার একজন এইড ওয়ার্কার একটা খুব সুন্দর কথা বলছেন, বুরকিনা ফাসো এখন কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যদিও চেষ্টা করতেছে, তবে তার জন্য চাষবাস করার জন্য আমার তো জমি লাগবে। কিন্তু ওই যে বলছিলাম বুরকিনা ফাসোর অনেক জমি আবার বিভিন্ন সামরিক গোষ্ঠীর দখলে, এটা টোটালি সরকারের দখলে নাই। এই জমিগুলোকে যদি উদ্ধার করতে না পারেন আপনি যথেষ্ট ফসল ফলাইতে পারবেন না নিজের দেশের মানুষকে খাওয়ানোর জন্য। এন্ড ইব্রাহিম ট্রাউরের বিরুদ্ধে এইটা একটা বড় সমালোচনা, সে কতটা জমি উদ্ধার করতে পারতেছে অন্যদের হাত থেকে। এন্ড ট্রাউরে একটু এক গুয়ে টাইপের, এই ধরনের সামরিক গোষ্ঠীগুলোর সাথে আলোচনা করে আমি যে একটা সমাধানে আসবো এই ব্যাপারে ও একদম জিরো টলারেন্স দেখাইতেছে, ওদের সাথে কোনো ডিসকাশনেই যাবে না। এন্ড এইটাই দিনকে দিন সামনে আরো কঠিন হয়ে যাইতেছে। ওকে, আজকের ভিডিওতে মেইনলি আলোচনা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম ট্রাউরে লোকটা আসলে কে, তার কোন কোন পদক্ষেপের কারণে এখনকার নেট দুনিয়ার মধ্যে উনি এতটা ক্রেজ তৈরি করছেন। স্পেশালি তার অনেকগুলো স্পিচ নেটের মধ্যে অলরেডি ভাইরাল, খুব ভালো মতন বা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন। এইসবের পাশাপাশি পশ্চিমা জোট থেকে বের হয়ে যাওয়া এবং তার কিছু সমালোচনাও এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।